My dear students, so আমি আজকে throat ENT viva. This is my topics. এর আগে আমরা we finished nose and we finished ear. Today throat is very big, and another day I'll discuss head and neck. So আজকে যতটুকু পারি যতটুকু যাওয়া যায় in 1 hour I will just discuss that. Common questions যেটা আমার পরীক্ষায় জিজ্ঞাসা করি সেগুলো নিয়ে আলোচনা করব। ভাইভাটা আসলে রিটেন ভাইভা সবগুলো ইন্টারলিঙ্কড, একটার সঙ্গে একটা রিলেটেড। যে কোনোভাবেই হোক একটা টপিকস পড়লে সেটা যেভাবেই হোক, রিটেনে হোক, ভাইভা হোক, অসপি হোক, সবগুলোই পড়া যায়, মানে বলা যায়। সুতরাং কমন টপিকস, কমন পুল অফ রিডিং আর স্টাডি ম্যাটেরিয়ালস, সুতরাং তেমন কিছু প্রবলেম হবে না তোমাদের জন্য। ফ্যারিংস তোমরা জানো, pharynx actually is a fibromuscular tube. It extends from the skull base down to the cricoid cartilage, and the pharynx is divided into 3 anatomical location or division. Behind the nose is called nasopharynx, behind the oral cavity is called oropharynx, and behind the larynx it is called laryngopharynx or hypopharynx. So very simple way আমরা pharynx থেকে ডিভিশন করি, 3টা ভাগে ভাগ করি। এটা fibromuscular tube, about 12 to 14 centimeter in length. এটা হচ্ছে pharynxের অ্যানাটমি। খুব বেশি অ্যানাটমি আমরা কখনোই জিজ্ঞাসা করি না, ভাইভাতেও জিজ্ঞাসা করি না। বাট one question we ask, Wilder's ring. Tell me about Wilder's ring. এটা আমরা জিজ্ঞাসা করি ভাইভাতে। অ্যানাটমিক্যাল কোশ্চেন জিজ্ঞাসা করলে এটা বলি, Wilder's ring সম্বন্ধে কিছু বলো। এটা রিটেনে আসে, ভাইভাতে আমরা ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করি। Component of the Wilder's ring. So Wilder's ring is defined as a aggregated lymphoid tissue in the subepithelial space of the upper aerodigestive tract. So this is aggregation of lymphoid tissue in the subepithelial space of the upper aerodigestive tract. তো এটা জার্মান ফিজিশিয়ান ওয়াইল্ডার্স এটাকে ডিসক্রাইব করেছিলেন। তো এটার what are the components of the Wilder's ring? So যতগুলো লিম্ফ্যাটিক বা টনসিল যেগুলো আছে আমরা বলি অল টনসিলস, সবকিছু মিলায় Wilder's ring। যেমন আমরা একটা ছবি আঁকতে পারি যে উপরের দিকে থাকে নাসোফ্যারিংসে টনসিল থাকে, যেটা বলা হয় অ্যাডিনয়েড। এরপরে নাসোফ্যারিংসের দুই পাশে ল্যাটারাল ওয়াল অফ দ্য নাসোফ্যারিংস থাকে টিউবাল টনসিল। এট দ্য ইসিশন টিউব ওপেনিং এ একটা এলিভেশন থাকে, টিউবাল এলিভেশন, ওই জায়গায় কিছু লিম্ফোটিউবস থাকে যেগুলো হয় টিউবাল টনসিলস। এরপরে ওরোফ্যারিংসে থাকে তোমার মেইন টনসিলস, দি প্যালাটাইন টনসিলস। এরপরে বিহাইন্ড দ্য টাং বেজে থাকে দুই পাশে লিঙ্গুয়াল টনসিলস। এরপরে পোস্টার ফ্র্যাঞ্জের ওয়ালে ল্যাটারাল ফ্র্যাঞ্জাল ব্যান্ড থাকে এবং পোস্টার ফ্র্যাঞ্জের ওয়ালে মাল্টিপল লিম্ফয়েড টিস্যু থাকে যেটা বলা হয় ফ্যারিঞ্জিয়াল টনসিলস। সো অল দিস আর ইন্টারলিঙ্কড অ্যান্ড দে আর কল্ড Wilder's ring. এটা একটা পুলিশ গার্ড বলতে পারি আমরা, ইজ আ প্রোটেক্টিভ মেজার। আমাদের ফার্স্ট ডিফেন্স, ইফ এনি ইনফেকশন গোয়িং ইনসাইড দে প্রোটেক্ট ফ্রম দ্যাট। এটা তারা ফাইট করে, সুতরাং এটা পুলিশ গার্ড আমরা বলি এটাকে। তো দিস ইজ Wilder's ring. এটা আমরা ছবি এভাবে আঁকতে পারি, তোমরা রিং শেপ আঁকবে, উপরের দিকে অ্যাডিনয়েড আঁকবে, তারপরে টিউবাল টনসিলস, তারপরে প্যালাটাইন টনসিলস, তারপর লিঙ্গুয়াল টনসিলস, আর মাঝখান দিয়ে কিছু আঁকবে ফ্যারিঞ্জিয়াল টনসিলস। তাহলে হয়ে গেল, খুব বেশি কিছু প্রবলেম না। ব্লাড সাপ্লাই অফ টনসিলস আমরা জিজ্ঞাসা করি পরীক্ষায় যে টেল মি ব্লাড সাপ্লাই টনসিলস। তো টনসিলস জানো, টনসিল বলতে আমরা দি প্যালাটাইন টনসিল বুঝাই, যেটা আমাদের ওরোফ্যারিংসে থাকে। আমরা মানুষের এমসিকিউ দিই যে টনসিল লাইস ইন দ্য ওরাল ক্যাভিটি, ট্রু অর ফলস? ইজ ফলস, বিকজ টনসিল লাইস ইন দ্য ওরোফ্যারিংস। So tonsillar supply, main supply is from the tonsillar buns of the facial artery. That is the main supply of tonsils. But in the lower pole, lingual pole, there is another supply coming from the lingual artery, branch of the lingual artery. That's called dorsal lingual branch of the lingual artery, supplying the lower pole of the tonsils. But main bulk of tonsils is supplied by tonsillar branch of the facial artery. That is the main supply. There are some other, in addition, supply is coming from the descending palatine artery, ascending palatine artery, and ascending pharyngeal artery. So these are other 3 branches. They can also supply the tonsils. So এটা আর অ্যাডিনয়েডের সাপ্লাই আমরা নাসোফ্যারিংস যেহেতু থাকে এই জন্য এটা আমরা ascending palatine artery, ascending pharyngeal artery এগুলো সাপ্লাই আসছে। This branch of the facial artery to supply the
nasopharyngeal tonsil or adenoid. এরপরে আমরা চলে যাই ডিজিজে। তো আমরা কি জিজ্ঞাসা করি ভাইভাতে, আমরা সাধারণত ফ্যারিংসের টপিকগুলো থাকে, তোমাদের স্ক্রিপ্ট থাকে, কোশ্চেন করে অ্যাডিনয়েড সম্বন্ধে বলি যে কি কোশ্চেন করে অ্যাডিনয়েড সম্বন্ধে, এইভাবে না টেল মি অ্যাবাউট অ্যাডিনয়েড এইভাবে বলি না, বরং একটা ক্লিনিক্যাল সিনারিও দিই। একটা পেশেন্টের অ্যাডিনয়েড থাকলে হোয়াট আর দ্য কমন প্রবলেমস উইথ দ্য অ্যাডিনয়েড। তো আমরা বলি এইভাবে বলি পরীক্ষা হলে একবার আমরা জিজ্ঞাসা করি ভাইভাতে, সাপোজ এ 3 or 4 year old child presents with nasal obstruction, mouth breathing, dipping of saliva from the mouth, and snoring at night. So what do you think? What is the problem with this child? So the child has got enlarged adenoid. আমরা পরীক্ষায় ক্লিনিক্যাল সিনারিও দিই এবং রিটেন পেপারও এটা দিই ফ্রিকোয়েন্টলি। তো এখন তার বলে যে ঠিক আছে, if the patient has got adenoid, the child has got adenoid, what are the common problems with the adenoid? তোমরা তখন বলবা যে well, nasal complaints is a nasal obstruction, mouth breathing, snoring at night, sometimes sleep apnea. Then oral symptoms means ear symptoms, the recurrent earache, recurrent acute otitis media. Patient may have conductive hearing loss or deafness, otitis media with effusion. Classical complaints of ear is deafness, conductive deafness, gradual loss of hearing, poor performance at school. এইগুলো হচ্ছে ইয়ারের প্রবলেম থাকবে। এরপরে তোমার থাকবে জেনারেল ফিচার্স অফ অ্যাডিনয়েড হলে কি হবে, ওরাল ক্যাভিটিতে আবার ফেশিয়াল কিছু ইয়ে থাকে, যেমন অ্যাডিনয়েড ফেস বলা হয়, অ্যাডিনয়েড ফেসেস কি কি দেওয়া হয় এটা আমরা জিজ্ঞাসা করি, বলো দেখি। এটা এমসিকিউ থাকে। সো পিঞ্চ নস্ট্রিলস, ডিপ্রেসড nasal level furrow, high aspirates, spongy gums, dull apathetic look. Okay, so these all are prominent upper incisor teeth. So these are the features of adenoid face. So it has তারপর বলে যাচ্ছে suppose the patient has got adenoid, অথবা এইভাবে বলি যে a child presents with nasal obstruction, mouth breathing, sleep apnea, and poor performance at school. So what do you think? The patient might have adenoid as well as poor performance at school বললে আমরা বলবো তখন patient might have otitis media with effusion or OME. এরপর বলবো ঠিক আছে, how to investigate the child, আমরা তাহলে কি কি পরীক্ষা করি। For adenoid, classical investigation, X-ray, soft tissue, nasopharynx, lateral view. This is the classical investigation for adenoid. X-ray, soft tissue, nasopharynx, lateral view, you will get a increased soft tissue shadow in the nasopharynx, obstructing the nasopharyngeal airway. এটা অস্পিও থাকতে পারে, আমরা এমনি জিজ্ঞাসা করি পরীক্ষায়, ভাইভাতে জিজ্ঞাসা করি। আর what about the OME? OME এর জন্য আমরা কি পরীক্ষা করব? For OME, sir, we will do Pearson audiogram. It will show conductive hearing loss with earbone gap, and impedance audiogram will get a flat type B tympanogram. Flat type B tympanogram. So how to treat this patient? Well, the patient needs adenoidectomy operation. If the patient has OME, we will go to also for myringotomy and grommet insertion. But this group of patients, they usually have a very big tonsils. So, sir, we remove the tonsil as well. So, patient need adenotonsillectomy with grommet insertion. That's the classical. Okay. এরপরে আমরা জিজ্ঞাসা করি what are the different methods of adenoidectomy operation? So, তোমরা জানো adenoidectomy, we cannot see adenoid. It's a blind procedure. So, we usually do adenoidectomy by curettes method. Adenoid curette with case. So, you do adenoidectomy by curettes method. Is there any other method? Well, sir, we can go also have coblation adenoidectomy operation, but you have to see the nasopharynx with a telescope or a television monitor. We can do coblation adenoidectomy operation. Okay, that's it. What are the complications of this adenoidectomy operation? Complication of adenoidectomy, as you know, when you do the procedure, we use a boiled mouth bag, so we can injure the tooth, or we can injure the tongue, we can injure the lips, and during the procedure, we can injure the eustachian tube. So injury of the eustachian tube leading to tuberous stenosis. We can injure the nasopharyngeal wall. We can injure the pharyngeal wall as well. When you can slap the keratotoxoma, you can injure the pharyngeal wall, nasopharyngeal wall. Severe bleeding or reactionary hemorrhage, sometimes secondary hemorrhage. এটা হতে পারে অথবা আটলান্টোএক্সিয়াল জয়েন্টটাকে তুমি কেয়ার করতে পারো। So these are the complications of adenoidectomy operation. So this is all about adenoid. Usually adenoidectomy আমরা tonsil link করি, tonsil adenoid আমরা
একসঙ্গে জিজ্ঞাসা করি, বাট এটা আমি বলতেছি ইউ আর টকিং অ্যাবাউট ডিজিজ অফ দ্য নাজোফ্যারিংস, এই জন্য আমি এটা এই পদ্ধতিটা করলাম। তারপর আমরা জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি বলো তো, টেল মি অ্যাবাউট দ্য ডিফারেন্ট ডায়াগনোসিস অফ সফট টিস্যু মাস ইন নাজোফ্যারিংস। একটা নাজোফ্যারিংসের ভিতরে কিছু সফট টিস্যু মাস আছে, এটা কি কি ডিডি হতে পারে? তো এটা ভাইবার কোয়েশ্চেন। এটা আমার বললো স্যার, 1 নম্বর আসবে অ্যাডিনোয়েড, 2 নম্বর আসবে হচ্ছে নাজোফ্যারিঞ্জিয়াল জুবিনাইল নাজোফ্যারিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা, 3 নম্বর আসবে হচ্ছে অ্যান্ট্রোকনাল পলিপ, 4 নম্বর আসবে নাজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, 5 নম্বর এনি আদার নাজোফ্যারিঞ্জিয়াল ফাইব্রোমা or any other soft tissue mass, rhabdomyoma, any others. But 4টা common: adenoid, enteroconal polyp, juvenile nasopharyngeal angiofibroma and nasopharyngeal carcinoma. আচ্ছা, তো এটা আমরা জিজ্ঞেস করি। এবার আসো জুবিনাইল নাজোফ্যারিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা, এটা অনেকে নোজে পড়ায়, নোজ পড়ানোর সময় নাজোফ্যারিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা পড়ায়, কিন্তু আমি সাধারণত একটু সিস্টেমেটিক ওয়েতে যাই, বিকজ অ্যাজ দিস দ্য ডিজিজ অফ দ্য নাজোফ্যারিংস, এই জন্য আমি নাজোফ্যারিংস ফ্যারিংস পড়ানোর সময় এটা সাধারণত আমি পড়াই। অনেকে হয়তো নোজ পড়ানোর সময় অ্যাঞ্জিওফাইব্রোমা পড়াবে, বা তোমাদের যখন নোজের ভাইভা থাকবে তখন অনেক সময় নোজের ভিতরে এটা অ্যাঞ্জিওফাইব্রোমা দিতে পারে, ডাজন্ট ম্যাটার, তোমাদের পড়তে হবে, এটা আসল কথা। জুবিনাইল অ্যাঞ্জিওফাইব্রোমা অ্যাঞ্জিওফাইব্রোমা এটা কি করবে? এটা আমরা ক্লিনিক্যালি আমরা জিজ্ঞাসা করি অন্যভাবে। আমরা বলি না পরীক্ষার সময় ভাইবার সময় যে আচ্ছা তুমি টেল মি অ্যাবাউট জুবিনাইল অ্যাঞ্জিওফাইব্রোমা, এইভাবে বলি না, আমরা কি করি একটা ক্লিনিক্যাল সিনারিও দিই। সাপোজ এ 15 years old teenage boy, it is boy not girl, so 15 years old or 13 years old boy presents with recurrent epistaxis, nasal obstruction. Recurrent epistaxis, nasal obstruction, sometimes patient have cheek swelling or proptosis. So what do you think? What is your diagnosis? তখন তোমরা প্রথমে ভেগাজা খেয়ে যাও, তারপরে চিন্তা করে কেউ হয়তো খুব ক্লিয়ারলি বলতে পারো, আবার কেউ হয়তো বুঝতে পারো না যে কি বলতেছে। তারপর আমরা বলি যে তখন রিড দিই যে দেখো দিস ইজ দ্য ডিজিজ অফ দ্য বয়, টিনেজ বয়, দিস ইজ নট গার্ল। তখন আমরা তোমাদের কিছু ছেলে পেলে বলে হ্যাঁ স্যার দিস ইজ কেস অফ জুবিনাইল নাজোফ্যারিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা। আর কিছু গাধা আছে তাদের মাথার ভিতরে গোবর দিয়ে ভর্তি, তারা এত লিড দেওয়ার পরে কিছুই বলতে পারে না, ভাইবা বোর্ডে হ্যাঁ ব্ল্যাঙ্ক হয়ে যায়। কিছু কিছু গাধা ছেলেপেলে আছে না, মাথায় গোবর দিয়ে ভর্তি, পরীক্ষার সময় পুরো থট ব্লক হয়ে যায়, কিচ্ছু বলতে পারে না, সাধারণ কোশ্চেন আনসার দিতে পারে না, তাদের জন্য হয়তো বা প্রবলেম হতে পারে। তো এটা হচ্ছে জুবিনাইল নাজোফ্যারিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা। তো এখন তোমার কোশ্চেন আসবে, ঠিক আছে তাহলে টেল মি অ্যাবাউট দ্যাট, তখন বলবো ঠিক আছে সম্বন্ধে কি 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 ইনভেস্টিং করবা, কিভাবে প্রেজেন্ট করে। তো জুবিনাইল নাজোফ্যারিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা is a fibrovascular tumor. তোমার মনে রাখবে is a benign disease, is extremely occurs in male. Female are not exempted, but এটা ফিমেল হয় না, এটা একটা মেল পেশেন্টদের হয় এবং টিনেজ বয়দের হয়। টিনেজ বয় সাধারণত 11 থেকে 17-18 বছর বয়সের বাচ্চাদের বেশি হয়, এবং এটা তোমার কিছুটা ইটিওলজিক্যাল ফ্যাক্টর আছে যে হরমোনাল, কেমন বিকজ ইট ইজ মেলে হচ্ছে, সুতরাং দেয়ার মাস্ট বি এ টেস্টোস্টেরন রিসেপ্টর প্রিফারেন্স অর প্রিফারেন্স অফ টেস্টোস্টেরন রিসেপ্টর, তাদের এটা হতে পারে, অথবা ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর ভিজিএফ বলা হয়, এটা যাদের সেন্সিটিভ আছে তাদের হতে পারে এটা। তো এটা একটা ফ্যাক্টর, বাট ইটিওলজি স্টিল উই ডোন্ট নো আর ইটিওলজি, বাট এটা কমন একটা ফ্যাক্টর হতে পারে। আচ্ছা, এটার সাইড অফ অরিজিন হচ্ছে ইন দ্য নাজোফ্যারিংস ক্লোজ টু দ্য স্ফিনোপ্যালাটাইন ফোরামেন, এটার হচ্ছে একটা পয়েন্ট থাকলো তোমাদের জন্য। আর এটা তোমার it exchange initially starts with that nasopharynx, then it can spread, erode the bones and going to all around the nasopharynx. That means এটা pterygoid প্লেটটাকে ইরোড করতে পারে, এটা ইনফ্রাটেম্পোরাল ফোসায় চলে যেতে পারে, pterygoid ফোসায় চলে যেতে পারে, ইনফেরিয়র অরবিটাল ফিশার দিয়ে এটা চোখের পিছনে যেতে পারে, এখানে কজেস প্রপটোসিস, এটা তোমার নাকের আসার পরে মিডল অফ দ্য ম্যাগনেট সাইনাস থেকে ইরোড করে এটা ম্যাগনেট সাইনাসে চলে যেতে পারে, চলে যেতে পারে চিক সোয়েলিং, মানে সামনের দিকটা ফুলে যেতে পারে। সো ডিফারেন্ট ওয়েতে এটা এক্সটেন্ড করতে পারে। এখন কি ইনভেস্টিং করবা জুবিনাইল নাজোফ্যারিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা? তোমরা বলতো ওয়েল উই ক্যান ডু এ এক্সেস সফট টিস্যু নাজোফ্যারিঞ্জ ল্যাটারাল ভিউ, উই ক্যান গেট এ সফট টিস্যু মাস অর শ্যাডো, বাট স্পেসিফিক যদি ইনভেস্টিং করতে চাও তাহলে বলতে পারো স্যার উই ক্যান ডু এমআরআই স্ক্যান অফ দ্য নোজ এন্ড নাজোফ্যারিঞ্জ করলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো উইথ এক্সটেনশন অফ দ্য ডিজিজ। এছাড়া ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি করতে পারো টু গেট দ্য ভাস্কুলার সাপ্লাই and to embolize the angiofibroma. আমাদের বিদেশে এটার ইনভ্যাবলি চিকিৎসা ক্ষেত্রে প্রথমে ভাস্কুলার ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি অর অ্যাঞ্জিওগ্রাফি করে এটাকে এম্বোলাইজ করা হয়, কিন্তু আমাদের দেশে আমরা এগুলো করি না। আমরা আমরা ক্লিনিক্যালি দেখে বুঝতে পারি
অথবা তুমি একটা অ্যাঞ্জিওগ্রাম করতে এমআরআই স্ক্যান করতে পারো। ওকে, দ্যাটস ইট। এখন চিকিৎসাটা কি দিবা? চিকিৎসা বলবো স্যার ক্লাসিক্যাল ট্রিটমেন্ট ইজ অপারেশন, সার্জিক্যাল এক্সিশন ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস, বাট ইজ ভেরি ভাস্কুলার, সো পেশেন্ট নিডস এ ব্লাড ট্রান্সফিউশন ডিউরিং দ্য অপারেশন। আমরা 2 থেকে 3 ব্যাগ ব্লাড বা 4 ব্যাগ রক্ত রাখতে পারি। So classical approach is open approach, that's called transpalatal approach. যেহেতু নাজোফ্যারিংস আছে, আমরা ট্রান্সপ্যালেটাল অ্যাপ্রোচ থ্রু দ্য প্যালেট, আমরা জাংশন জায়গায় পুরো অ্যাটাচমেন্টটা দেখে ওই অ্যাটাচমেন্ট থেকে আমরা শার্প ডিসেকশন করে ওটাকে বোনস থেকে পিরেকশন থেকে ওটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা উঠে নিয়ে আসি। সো দিস ইজ কল্ড ট্রান্সপ্যালেটাল অ্যাপ্রোচ। এছাড়াও আমরা উই ক্যান গো ফর কম্বাইন্ড অ্যাপ্রোচ, ল্যাটারাল অ্যানাটমি অ্যান্ড ট্রান্সপ্যালেটাল, মিড ফেশিয়াল ডিভেলপিং অ্যাপ্রোচ আমরা করতে পারি, লিফোড অ্যাপ্রোচ করতে পারি, অনেক অ্যাপ্রোচ করতে পারি, বাট তোমাদের জন্য একটা বললেই আনা পাস। সরি, সেটা হচ্ছে ট্রান্সপ্যালেটাল অ্যাপ্রোচ, এটা ল্যাটারাল অ্যানাটমি অ্যাপ্রোচ। আরেকটা আছে স্মল টিউমার, উই ক্যান গো ফর এন্ডোস্কোপিক অ্যাপ্রোচ, মানে আমরা এন্ডোস্কোপ দিয়ে দেখে দেখে আমরা আনতে পারি, অ্যাটাচমেন্টটাকে ধীরে ধীরে ছড়া ডায়াথমি করে আনতে পারি। তাহলে এইভাবে আমরা এটাকে আনবো। এছাড়া আর কোনো চিকিৎসা আছে? ইয়েস স্যার, যদি এটা খুব এগ্রেসিভ হয়, ইনঅপারেবল হয় সেক্ষেত্রে, অথবা খুব বেশি ভাস্কুলার, সেক্ষেত্রে আমরা ইউ ক্যান গো ফর রেডিওথেরাপি দিতে পারি, অর প্রিঅপারেটিভ এম্বলাইজেশন অফ দ্য ফিডিং ভেসেল করে এটাকে ছোট করে দিতে পারি। এছাড়া অ্যাজ আই এম সেইং দিস দ্য টেস্টোস্টেরন রিসেপ্টর একটা ইয়ে আছে, এটা সেনসিটিভ আছে, সুতরাং উই ক্যান অলসো গিভ এ টেস্টোস্টেরন রিসেপ্টর ব্লকার, ফ্লোটামাইড, একটা ড্রাগস আমরা দিতে পারি। তো এটা হচ্ছে জুভেনাইল নাসোফ্যারিঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা সম্বন্ধে আলোচনা। এরপরে আসছে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, এনপিসি সম্বন্ধে কি আলোচনা হয়, এটা রিটেনে আসে, আমরা পরীক্ষায় জিজ্ঞাসা করি এইভাবে। সাপোজ একটা 40 years old male patient presents with neck lumps or neck swelling, and patient has got left-sided hearing loss, and patient has recurrent epistaxis or blood-stained postnasal discharge from the nose. তার তিনটা হেডলাইন, তিনটা ক্লু দিলাম। একটা হলো যে তার লিম্ফ নোড মেটাস্টাসিস হয়ে গেছে, লেগ লাম্প নিয়ে আসছে। 2 নম্বর হচ্ছে নাসাল ডিসচার্জ হচ্ছে ব্লাস্টেড নাসাল ডিসচার্জ, আর 3 নম্বর হচ্ছে তার কানের উপরে চাপ দিয়ে কানে পানি জমছে, দ্যাট মিন ওএমই হয়েছে, এই জন্য ডেফনেস হচ্ছে। তাহলে তোর ডায়াগনোসিস হচ্ছে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, এনপিসি। এনপিসির জন্য তোমার লিম্ফ নোড মেটাস্টাসিস হয়। এনপিসিতে ইউনিল্যাটারাল 50% কেসে অটোমেটিক এনপিসিতে গ্রোথ আসার আগেই তার লিম্ফ নোড মেটাস্টাসিস হয়। ওকে, এটা হতে পারে। বাইল্যাটারালও হতে পারে প্রায় 10% ক্ষেত্রে। তো তাহলে ইউনিল্যাটারাল বাইল্যাটারাল মেটাস্টাটিক লিম্ফ নোড থাকবে তার এনপিসিতে, নাসাল অবস্ট্রাকশন থাকবে, পোস্টনাসাল ডিসচার্জ থাকবে, অ্যান্ড রিকারেন্ট এপিস্টাক্সিস থাকবে। এছাড়া কানে পানি জমতে পারে লিডিং টু অটারিস মিডিয়া উইথ ইফিউশন। এছাড়া যদি আরো এক্সটেন্সিভ টিউমার হয় তাহলে তখন তার চোখ প্রপ্রেসিস হতে পারে, তার ক্র্যানিয়াল নার্ভস হতে পারে 3rd to 6th ক্র্যানিয়াল নার্ভস, এবং 11, 12, 10, 11, 12 বা 9, 10, 11, 12 যে 4টা নার্ভ, শেষের 4টা নার্ভ আছে স্কালবেস পর্যন্ত যেতে পারে। তাহলে এগুলা মাল্টিপল ক্র্যানিয়াল নার্ভ পলসি নিয়ে আসতে পারে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। আচ্ছা, এরপরে এটা কাদের হয়? এটা সাধারণত কিছুটা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন আছে। এটা সাধারণত সাউদার্ন চায়না, হংকং এন্ড চায়না, চাইনিজদের এটা বেশি হয় নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। হংকং, সিঙ্গাপুর এন্ড সাউদার্ন চায়নাতে এটা বেশি হবে। ওদের কিছুটা ইয়ে থাকবে, ফুড হ্যাবিট থাকতে পারে, ওরা বেশি থাকে সল্টেড ফুড খায়, সল্টেড ফিশ খায়, এগুলো হচ্ছে কার্সিনোজেন। হ্যাঁ, ভাইরাল ক্যাপসিড অ্যান্টিজেন থাকে এখানে, এটা কার্সিনোজেন। এছাড়াও ক্লাসিক্যাল কারণ হচ্ছে তোমার ইপশন বার ভাইরাস, ইবি ভাইরাস দিয়ে ইনফেকশন হয়, তাদের এনপিসি হতে পারে, ইপশন বার ভাইরাস। তো দেখা যায় যে ওদের ব্লাডে আমরা এই ভাইরাসের অ্যান্টিবডি টাইটার পাই। ইপশন বার ভাইরাস ডিএনএ আমরা যদি স্টাডি করি বা টাইটার করি তার দিকে অনেক বেশি হাই। আমাদের দেশেও এটা খুবই কমন, 3 ভাগে ভাগ করা তোমাদের লাগবে না, তোমাদের শুধু এই দরকার যে এনপিসি কিভাবে প্রেজেন্ট করে। এটা নেজাল অবস্ট্রাকশন, নেজাল ডিসচার্জ, ব্লাস্টেড নেজাল ডিসচার্জ, কানে পানি জমে ওএমই, কানে হিয়ারিং লস হতে পারে, আর লিম্ফ্যাটিক মেটাস্টাসিস হতে পারে। তাহলে এগুলো ক্লাসিক্যাল প্রেজেন্টেশন দিয়ে তোমাদের এটা আসতে পারে। পরীক্ষা আসে কিন্তু রিটেন পরীক্ষা আসতে পারে, আর ভাইভাতে আমরা জিজ্ঞাসা করি। এরপর তুমি কি ইনভেস্টিগেশন করবা? Also we'll go for a very clear have we looked to the nasopharynx with the telescope, that means nasopharyngoscopy or fiber optic laryngoscopy করে আমরা দেখতে পারি is there any growth in the nasopharynx, and we can get a biopsy. এছাড়া আর কি করতে পারি? আমরা একটা এমআরআই স্ক্যান আর সিটি স্ক্যান করতে পারি। সিটি স্ক্যান আর এমআরআই স্ক্যান করলে আমরা বুঝতে পারবো
ইভেন পেট স্ক্যান করলে যদি ডিস্টাল মেটাস্টাসিস থাকে সেটা পেট স্ক্যান করলে আমরা বুঝতে পারবো। তাহলে কমন ইনভেস্টিগেশনগুলো আমরা এটা করি। এছাড়া ভাইরাল টাইটার দেখতে পারি, ইপসিন-বার ভাইরাস, ভাইরাল ডিএনএ টাইটার আমরা ব্লাডে দেখতে পারি, দেখে আমরা পরীক্ষা করতে পারি। তাহলে এগুলো কমন ইনভেস্টিগেশনের মধ্যে তোমরা বলবা যে নাসোফ্যারিঞ্জিয়াল আমরা বায়োপসি নিতে পারি স্যার, to have a look with the nasopharynx by fiber optic laryngoscopy and get a biopsy, এইভাবে আমরা কনফার্ম করতে পারি। আর যদি লিম্ফ নোড ম্যাটাস্টাসিস নিয়ে আসে তাহলে এখানে আমরা এফএনএসি ফ্রম দ্য লিম্ফ নোড ম্যাটাস্টাসিস এখানে করলে আমরা দেখবো হ্যাঁ মেটাস্টাটিক নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। এছাড়া সিটি স্ক্যান আর এমআরআই স্ক্যান করবো। এখন চিকিৎসা কি দেবা এনপিসিতে? স্যার চিকিৎসা একটা চিকিৎসা তো মনে রাখবা, যদি কোনো কিছু মনে না থাকে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা তো আমরা একটা চিকিৎসা দিই, ইম্পর্টেন্ট চিকিৎসা হচ্ছে রেডিওথেরাপি, ক্লাসিক্যাল রেডিওথেরাপি। এখন নতুন রেডিওথেরাপি আসছে, আগে তো ডিপ এক্স থেরাপি দেওয়া হতো, এখন বলা হয় আইএমআরটি, ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি দেওয়া হয়। তোমাদের যদি এগুলো এত কিছু মনে না থাকে, তোমাদের আন্ডারগ্রাজুয়েটের ক্ষেত্রে এত দরকার নেই, তুমি বলবে রেডিওথেরাপি, বাট আইএমআরটি লিখলে আরো ভালো হবে, এটা দিতে পারো। স্যার ইন আর্লি স্টেজ আমি কয়েকটা ট্রিটমেন্ট ভাগ করে দিই, 4টা লাইনের ট্রিটমেন্ট দিবা তোমার নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমাতে। প্রথমত স্যার মোস্ট অফ দ্য কেসে অ্যাট দ্য পেশেন্ট নিড রেডিওথেরাপি। ইন আর্লি স্টেজ পেশেন্ট নিড রেডিওথেরাপি। ইন লেট স্টেজ যদি আরো অ্যাডভান্স স্টেজে চারিদিকে ছড়াই গেছে সেক্ষেত্রে স্যার কেমো or adjuvant chemo radiation, or তুমি বলতে পারো chemo radiation, chemotherapy plus radiotherapy, adjuvant chemo radiation, chemo or induction chemo radiation, এত কিছু বলা দরকার নেই, কেমোথেরাপি প্লাস রেডিওথেরাপি দেবে একটু বড় টিউমারের ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে কি রেডিওথেরাপি টু কয়, রেডিওথেরাপি স্কাল বেস একদম এখান থেকে শুরু করে এই নাসোফ্যারিংস, এরপরে নেকে দিবা লেভেল 2, 3, 4 এই লেভেলে লিম্ফ নোডগুলো পর্যন্ত তোমার রেডিওথেরাপি দিতে হবে। তো কেমো রেডিয়েশন হয়ে গেল যদি বড় কেস হয়, আর্লি স্টেজ রেডিওথেরাপি, advanced stage chemo radiation, number 2 point. Number 3 point, if it recurs, যদি আবার রিকার করে অথবা doesn't respond to treatment, সেক্ষেত্রে যদি নেক নন মেটাস্টাসিস থাকে তাহলে স্যার নেক ডিসেকশন করবো, নেক ডিসেকশন। আর যদি নাসোফ্যারিঞ্জিয়াল যদি আবার রিকার করে, রেডিওথেরাপি দিলে বা কেমো রেডিয়েশন দিলে আবার নাসোফ্যারিঞ্জিয়াল দেখা দিচ্ছে, তখন আমরা করবো কি স্যার নাসোফ্যারিঞ্জেক্টমি, একটা অপারেশন করবো পুরো এন্ডোস্কোপ দিয়া অথবা ল্যাটারাল অ্যাপ্রোচ করা অথবা ম্যাক্সিলারি অ্যাপ্রোচ করে আমরা নাসোফ্যারিংসে ঢুকে ওখান থেকে আমরা পুরো বাল্ক অফ টিস্যু, টিউমার, ক্যান্সার উইথ হেলদি টিস্যু আমরা সরাই নিয়ে আসবো, এটাকে বলা হয় নাসোফ্যারিঞ্জেক্টমি। তার 4টা ট্রিটমেন্ট হলো রেডিওথেরাপি, কেমো রেডিয়েশন, নেট ডিসেকশন ফর লিম্ফ নোড মেটাস্টাসিস রিকারেন্স, আর নাসোফ্যারিংসের ক্ষেত্রে নাসোফ্যারিঞ্জেক্টমি। তাহলে এটা আমরা লাস্ট স্টেজে করবো, 4টা ট্রিটমেন্ট অপশন। প্রথমে করবো রেডিওথেরাপি স্মল টিউমারের ক্ষেত্রে, আর যদি বিগ টিউমার হয় তাহলে করবো কেমো রেডিয়েশন, আর যদি রিকার করে নেকে আসে তখন আমরা করবো নেট ডিসেকশন, আর যদি রিকারেন্স থাকে নাসোফ্যারিংসে তাহলে নাসোফ্যারিঞ্জেক্টমি। ব্যাস এটাই হচ্ছে তোমার এই সম্বন্ধে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা সম্বন্ধে। আর কাছে যদি ওয়েমি থাকে সেক্ষেত্রে তুমি একটা পানি বের করে তুমি একটা গ্রোমেট লাগাতে পারো। আচ্ছা, এরপরে কমন টপিকস, হট টপিকস ফর এক্সাম হচ্ছে তোমার টনসিল। আমরা তোমাদের অস্পিতে টনসিল স্পেসিমেন থাকতে পারে, তোমাদের ক্লিনিক্যাল শর্ট কেসে তোমাদের টনসিল দিয়ে শুরু হবে, টনসিল দিয়ে শেষ হবে। তার মানে কি পরীক্ষার সময় দেখা যায় অনেক কেস থাকে, কিন্তু তোমাদের পরীক্ষায় তোমাদেরকে কত রহম করা হয় দেখো, তোমাদেরকে পাস করানোর জন্য আমরা কিন্তু কোনো কমপ্লিকেটেড কেস দিই না। টনসিল দিবই দিব, টনসিল থাকবেই থাকবে, টনসিল এত কমন, টনসিলটা তোমাদের ইএনটি পরীক্ষা শেষ হয়ে যেতে পারে। এই জন্য তোমাদের টনসিল সম্বন্ধে জানতে হবে। অ্যাকুট অ্যান্ড ক্রনিক টনসিলাইটিস সম্বন্ধে আমরা কি করি, যেমন অস্কিতে জিজ্ঞাসা করা হয় তখন এই রিলেটেড কোশ্চেন করে, অথবা ভাইবেতে তোমাদের স্ট্রিপের মধ্যে দেখা থাকে, টেল মি অ্যাবাউট অ্যাকুট টনসিলাইটিস, ম্যানেজমেন্ট অফ অ্যাকুট টনসিলাইটিস, অ্যাবাউট ক্রনিক টনসিলাইটিস, এগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। তো টনসিল তো জানো ইট ইজ এ লিম্ফয়েড টিস্যু প্রেজেন্স ইন দ্য অরোফ্যারিংস। টনসিলের হ্যাজ এ ক্যাপসুল ল্যাটারালি, মিডিয়ালি থাকবে এরকম ঢেউ খেলানো, মাল্টিপল ক্রিপস থাকবে লাইন বাই স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। এটা হচ্ছে অ্যানাটমি, ব্লাড সাপ্লাই আগে বলে দিছি। এখন অ্যাকুট টনসিলাইটিস হলে কি হবে? নর্মালি টনসিলাইটিস ভেরি কমন ইন চিলড্রেন, যারা দোজ হু আর গেটিং কোল্ড ফুড ও ওভার ক্রাউডেড এরিয়াতে থাকে তাদের হয়, ফ্লুতে হয়। ইনিশিয়ালি কামিং দ্য ভাইরাল আপার রেসপিরেটরি ইনফেকশন যেটা হয়, যে ভাইরাস দিয়ে হয়, প্রথমে ভাইরাল অ্যাটাক করবে, এরপরে ব্যাকটেরিয়া আসবে। ভাইরালের মধ্যে তোমরা জানো রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারাল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডিনোভাইরাস, রাইনোভাইরাস, এইসব ভাইরাস চলে আসবে, এরপরে আসবে ব্যাকটেরিয়া। বাট মেইনলি অ্যাকুট টনসিলাইটিসের ব্যাকটেরিয়া হচ্ছে গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোককাস, গাবা, এটাকে বলা হয় গাবা, GABA, গাবা, গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোককাস, এটা দিয়ে সাধারণত টনসিলাইটিস হয়। তো কিভাবে বুঝবে অ্যাকুট টনসিলাইটিসের ক্ষেত্রে?
Sir, acute tonsillitis patient presents with sudden onset of severe pain in throat or sore throat. Acute sore throat নিয়ে আসবে, then high rise of temperature. টেম্পারেচার থাকবে, প্রচুর টেম্পারেচার থাকবে এবং সোর থ্রোট থাকবে, ম্যালেজ থাকবে, অডাইনোফিজিয়া থাকবে, পেইনফুল ডিগ্লুটেশন থাকবে। তারপর কিভাবে বুঝবে তুমি? when you examine the patient's throat, what you will get? On examination, in case of acute tonsillitis, you will get that both tonsils are very much inflamed, congested, angry looking tonsils, number one. Number two, there may be a grayish white membrane over the tonsil. Number three, there may be multiple white spots or abscess or multiple white spots over the tonsillar crypts, like a skin of a deer. Multiple white spots থাকতে পারে, whole pharynx is congested থাকবে, enteropillar, posteropillar, all pillar are congested, uvula may be edematous and congested. তাহলে এত কিছু পয়েন্ট থাকবে oral cavity examination acute tonsillitis. Remember it, পরীক্ষার মধ্যে জিজ্ঞাসা করি। When we examine the patient's neck, that means zygorodigastric lymph nodes are tender and palpable থাকবে, palpable and tender. So this is acute tonsillitis. তো এইরকম যদি সিচুয়েশন হয়, হাউ ডু ট্রিট দিস পেশেন্ট? তখন স্যার আমরা কোশ্চেন হচ্ছে যে স্যার দিস পেশেন্ট নিড অ্যান্টিবায়োটিক। আমরা সাধারণত পেনিসিলিন দিই, কিন্তু এখনকার যুগে পেনিসিলিন, আগের যুগে আমরা অরোসিনকে দিতাম। এখন সাধারণত আমরা কোঅ্যামোক্সিক্লাব দিব, ফাইমোক্সিক্লাব, অর দ্যাট মিনস অ্যামোক্সিলিন উইথ ক্লাভোনোলিক অ্যাসিড, ফাইমোক্সিক্লাব বা কোঅ্যামোক্সিক্লাব দিব। যদি খুব সিভিয়ার হয় তো আমরা আইভি কোঅ্যামোক্সিক্লাব দিব, আর যদি নর্মাল হয় তো আমরা ট্যাবলেট দিব, বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ দিব। আচ্ছা, এর সঙ্গে যদি সিভিয়ার অ্যাকুট tonsillitis হয় তাহলে আমরা ফ্লাজিল অ্যাড করব, মেট্রোনিডাজল অ্যাড করব ইন্টারভেনাস, যদি সিভিয়ার অ্যাকুট হয়। এটা গেল অ্যাকুট tonsillitis এর ট্রিটমেন্ট প্ল্যান। তার সঙ্গে অ্যানালজেসিক দিব, তার সঙ্গে ওয়ার্ম স্যালাইন গার্গল করব, এটাতে পেশেন্ট ইমপ্রুভ করে যাবে। তারপরে তোমার দেখবো যে যদি এটা রিকারেন্ট অ্যাকুট tonsillitis হয় তাহলে তখন পরে অ্যাডভাইস করবো tonsillectomy অপারেশন। তাহলে এটা গেল অ্যাকুট tonsillitis এর ম্যানেজমেন্ট। এবং পেশেন্টের হসপিটাল অ্যাডমিশন হতে পারে যদি সিভিয়ার অ্যাকুট হয়, খাইতে পারছে না রোগী, ওকে, সে ইন দ্যাট কেসেস। আচ্ছা, এরপরে প্রশ্ন আসবে যে হোয়াট আর দ্য ডিডি অফ দিস হোয়াইট প্যাচেস ওভার দ্য টনসিল। তাহলে এটা একটা ডিডি আসবে, কমনলি জিজ্ঞাসা করি পরীক্ষায় যে কয়েজ অফ হোয়াইট প্যাচেস ওভার দ্য টনসিল। তাহলে একটা হচ্ছে অ্যাকুট মেম্ব্রানাস টনসিলাইটিস or acute follicular tonsillitis, একটা নাম্বার 1 ডিডি। নাম্বার 2 ফসাল ডিপথেরিয়া, নাম্বার 3 oral thrush, নাম্বার 4 infectious mononucleosis, নাম্বার 5 agranulocytosis, নাম্বার 6 acute leukemia, নাম্বার 7 Vincent's angina। এই যে একটা একটা করে সব বললাম, এগুলো সব তোমার মুখস্থ করতে হবে, পরীক্ষার সময় বলতে হবে হোয়াইট প্যাচেস অফ দ্য tonsillitis যে কয়টা কারণ। এবং যদি বলা হয় হোয়াট আর দ্য কজ অফ সোর থ্রোট, কিছু যদি মনে না থাকে এইগুলো কারণ, যে হোয়াইট প্যাচেস অফ দ্য টনসিলের জন্য যে কারণের তোমার ডিফারেন্ট ডায়াগনোস, এগুলো সবগুলাই সোর থ্রোট করে। তাহলে এটা হয়ে গেল। এখন আসছে যে কোশ্চেন, যে সাপোজ এ পেশেন্ট হ্যাজ গট হোয়াইট প্যাচেস অফ দ্য টনসিল এরিয়া, ইট ক্যান বি tonsillitis, ক্যান বি ফসাল ডিপথেরিয়া। হাউ ডু ইনভেস্টিগেট টু ডিফারেন্সিয়েট দিস? তোমাদের একটা কি কি ইনভেস্টিগেশন করে আমরা এটাকে বুঝতে হবে যে হ্যাঁ হুইচ ইজ হুইচ, এটা কমন কোশ্চেন। তখন বলবো স্যার ফার্স্ট থিং ইজ উইল ডু এ ব্লাড কাউন্ট, দ্যাট মিনস সিবিসি করবো। ব্লাড কাউন্ট করে স্যার যদি দেখি যে এটার ডব্লিউসি কাউন্ট অনেক বেশি, তাহলে এটা অ্যাকুট tonsillitis। যদি দেখি অ্যাবনর্মাল ব্লাড কাউন্ট, ডব্লিউসি কাউন্টের ভিতরে ম্যাচুর সেল, ইমেচুর সেল আছে, অ্যাবনর্মাল ব্লাড কাউন্ট আছে, তাহলে ইট ক্যান বি লিউকেমিয়া। যদি দেখি যে পেশেন্টের লিম্ফোসাইট কাউন্টটা অনেক বেশি বেড়ে গেছে, অ্যাবসলিউট লিম্ফোসাইটোসিস, তাহলে স্যার এটা হবে ইনফেকশাস মনোনিউক্লিওসিস। সো ব্লাড কাউন্ট দিয়া আমাদেরকে ডিপথেরিয়ার ক্ষেত্রে কেমন চেঞ্জ হবে না, তাহলে ব্লাড কাউন্ট দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারবো। এক নাম্বার, স্যার উইল টেক এ থ্রোট সোয়াব, আমরা ওখান থেকে থ্রোট সোয়াব করবো। থ্রোট সোয়াব করে আমরা চেঞ্জ করবো, করার পরে আমরা মাইক্রোস্কোপে দেখবো ইফ ইট ইজ অ্যাকুট tonsillitis, আমরা এখানে বিটা হেমাটোসাইটোস পাবো। ডিপথেরিয়ার ক্ষেত্রে আমরা কেএলবি টেস্ট করতে পারি, ক্লেবলোপাস বেসিলাস পাবো, হ্যাঁ, আলবাস্টিন করলে। তারপরে তোমার ফাঙ্গাল যদি অরাল থ্রাশ হয় তাহলে ফাঙ্গাল হাইভি পাবো। তাহলে একটা মানে থ্রোট সোয়াব করলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। তাহলে একটা হলো তোমার ব্লাড টেস্ট, আর হচ্ছে থ্রোট সোয়াব টেস্ট। এছাড়া আরো কিছু হেমাটোলজি স্টাডি করতে পারি, যেমন স্যার আমরা যদি মনোস্পট টেস্ট করি অথবা পলবারেল টেস্ট করি, তাহলে এটাতে আমরা ইনফেকশন মনোনিউক্লিওসিস বুঝতে পারবো। তাহলে এইভাবে আমরা ইনভেস্টিগেশন করে আমরা এটাকে বুঝতে পারি যে হুইচ ইজ হুইচ। এরপরে বলবো যে আচ্ছা অ্যাকুট tonsillitis যদি তুমি ট্রিটমেন্ট না করো, তাহলে হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ অ্যাকুট tonsillitis?
তখন অ্যাকোটনসিলারিসের কোনো স্যার আমরা কমপ্লিকেশন হতে পারে। অ্যাকোটনসিলারিসের ক্ষেত্রে ইট ক্যান লিড টু peritonsillar abscess, then it can also lead to retropharyngeal abscess, it leads to parapharyngeal abscess, it can also infect the heart, causing carditis, it can cause rheumatic heart disease, it can cause the acute glomerulonephritis or AGN. তো এই সমস্ত কমপ্লিকেশন অ্যাকোটনসিলারিস থেকে হতে পারে। আচ্ছা, এরপরে তোমার প্রশ্ন আসবে ক্রনিক টনসিলাইটিস কেন? বিকজ ক্রনিক টনসিলাইটিস পরীক্ষা দেওয়া হবে, অস্কিতে দেওয়া হবে। তো ক্রনিক টনসিলাইটিস কখন বলবো? যখন হয়তো পারসিস্টেন্ট ইনফেকশন অর রিকারেন্ট অ্যাকুট টনসিলাইটিস থেকে মান্থস টুগেদার, ইয়ার্স টুগেদার, এটাকে ক্রনিক টনসিলাইটিস বলি আমরা। ক্রনিক টনসিলাইটিস আমার পরীক্ষা থাকবে, অস্কিত থাকবে। হোয়াট আর দ্য ফিচার্স অফ ক্রনিক টনসিলাইটিস বলো তো? স্যার এটা তোমাদের ভাইভাতে জিজ্ঞাসা করতে হবে, যখন অস্কিত থাকবে তোমাদের প্রেজেন্টেশন করতে হবে, আমাদের এই পাইছি। ইন কেস অফ ক্রনিক টনসিলাইটিস both tonsils are enlarged, এক নম্বর, or it can be small fiber। তোমার পরীক্ষা হলে দুটো একসঙ্গে বলে ফেলো। তোমার কি বলো পরীক্ষার সময়? বলো যে স্যার both tonsils are enlarged or fiber। তা তো হতে পারে না। তোমার যে কেসটা থাকবে অস্কিতে সেটাই বলবে ফাইন্ডিংটা। বা এমনি ভাইভাতে জিজ্ঞাসা করে তখন বলতে পারো স্যার tonsils may be enlarged or maybe small fiber। Number 1 point. Number 2 point, intropillars are congested। Number 3 point, when you press the intropillar, there may be insulated pus or debris coming out from the tonsillar crypts. And number 4 point, jugular-digastric lymph nodes palpable and non-tender. That's why this chronic tonsillitis. তখন আমরা প্রশ্ন করবো যে why not this acute tonsillitis? তখন তুমি acute tonsillitis পয়েন্ট যেগুলো বললাম সেগুলো তুমি তখন বলবে। In acute tonsillitis, tonsil may be enlarged, congested, edematous uvula, angry looking, white membrane, multiple pus points, jugular-digastric lymph nodes tender, palpable। ব্যাস হয়ে গেল। আচ্ছা, তাহলে এই দেখলো ক্রনিক টনসিলাইটিস। এখন বলবে যে আচ্ছা ক্রনিক টনসিলাইটিস চিকিৎসা কি দেবা? তোমাদের পরীক্ষার সময় যেটা আসবে কোশ্চেন, তুমি স্যার আই উইল গো ফর টনসিলেক্টমি অপারেশন। তোমরা বলবো ঠিক আছে টনসিলেক্টমি অপারেশন বলো, what are the methods of টনসিলেক্টমি অপারেশন? তখন তোমার সব কিছু বলবা যে স্যার classically dissection method, then we have other options like we have bipolar diathermy, we have cryo, we have harmonic scalpel, we have coblation, we have guillotine, really guillotine nowadays। তখন যদি জিজ্ঞাসা করি যে হুইচ ইজ দ্য বেস্ট মেথড, অনেক সময় আমি পরীক্ষা নিলে আমি শুনতে চাই, যেটা তোমরা জানো কবলেশনটা পায়োনিয়ার ইন বাংলাদেশ, হ্যাভ মাল্টিপল রিসার্চ পেপার ইন কবলেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি, ইউএসএ, ইংল্যান্ড, জার্মানি, বিভিন্ন জায়গায় আমার এই এটা মেটা অ্যানালাইসিস ইউজ করা হয় আমার পেপারগুলো। তো কবলেশন আমি শুনতে চাবো। Coblation is the best method because এটা ব্লাডলেস প্রসিডিওর। অপারেশন করার সময় আমি ব্লাডলেস ভাবে করতে পারি। এটা মিনিমাম টাইম অপারেশনের লাগে, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এটা সাধারণত কমপ্লিকেশন কম হয়, পেইনটা কম থাকে। তো বাট ইটস ভেরি এক্সপেন্সিভ, এই জন্য স্টিল ক্লাসিক্যাল ওয়ান ইজ ডিসেকশন মেথড, বাট কবলেশন ইজ এ গুড, ভেরি গুড টেকনিক। আচ্ছা, এরপরে কমপ্লিকেশন অফ টনসিলেক্টমি অপারেশন বলো। সে বলবো যে পারাপডিক কমপ্লিকেশন তুমি জানো কি কি হয়, সবই জানো, এটা করে নিবা। যে ইনডিউ টু দ্য আমরা উই ইউজ এ বয়েলড ডিভাইস মাউথ গ্যাগ। তো আমরা জিজ্ঞাসা করি পরীক্ষা ভাইবা, আচ্ছা তুমি কি টনসিলেক্টমি অপারেশন কখন দেখছো, কখনো কি তুমি অপারেশন থিয়েটারে ঢুকছো? তো জি স্যার। তুমি যদি নাও ঢুকে থাকো তাহলে পরীক্ষা বলবো না আমি ঢুকিনি, তুমি বলো স্যার আমি ঢুকেছি, আমি দেখছি অপারেশন করতে। কে করেছে তখন তুমি তোমাদের মেডিকেল কলেজের যে সিএ রেজিস্টার থাকে বা প্রফেসর থাকে তাদের নাম বলবো যে হ্যাঁ স্যার তাকে দেখছি করতে। তখন বলো যে হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য সার্জন? The position starts on the head end and sitting position. Patient is supine position with the head down and neck is extended by placing a sandbag under the shoulder blades and head is supported by head ring. তাহলে এইভাবে বলে দিলাম। ওকে, আমরা ডিসেকশন মেথড বলবো। বয়েলড ডিভাইস মাউথ গ্যাগ আমরা ইউজ করি। ওরাল ক্যাভিটি is opened by boiled ডিভাইস মাউথ গ্যাগ and we put some pharyngeal pack and then we hold the tonsil, pull it medially and give incision along the intropillar by a scissor, and then dissect the tonsil from the tonsillar bed from upper pole to lower pole, and then we ligate the lower pole or we use a tonsillar snare. এই tonsillectomy হয়ে গেল। এরপরে if any bleeding point, we will cauterize the bleeding point with bipolar diathermy or we can ligate the bleeding point। আচ্ছা, হয়ে গেল, তাহলে tonsillectomy সুন্দরভাবে হয়ে গেল। একবার বলবো যে আচ্ছা ঠিক আছে tonsillectomy দেখছো যখন, হঠাৎ কমন কমপ্লিকেশন তাহলে বলবো কমপ্লিকেশনের মধ্যে এটাই যে স্যার যদি বলি যে হোয়াট ইজ দিস single most important complication of tonsillectomy operation, কোনো একটা যদি বলতে হয় তাহলে বলবো সেটা রিঅ্যাকশনারি হেমোরেজ। কমন রিঅ্যাকশন হবে। এখন বলতো
হেমোরেজ 3 রকম হতে পারে, প্রাইমারি, রিঅ্যাকশনারি এন্ড সেকেন্ডারি। প্রাইমারি হেমোরেজ অ্যাবনর্মাল প্রাইমারি হেমোরেজ হতে পারে যদি পেশেন্টের যদি অ্যাকুট টনসিলাইটিস ক্ষেত্রে তুমি যে অপারেশন করো, তুমি যদি অপারেশন করো পেশেন্টের ব্লিডিং ডায়াথিসের হিস্ট্রি আছে, তুমি ব্যাড ইনস্ট্রুমেন্ট দিয়ে করো, ব্যাড সার্জন, হারিট অপারেশন, এগুলো হলে অ্যাবনর্মাল প্রাইমারি হেমোরেজ হতে পারে। রিঅ্যাকশন হেমোরেজের কারণটা আমরা জিজ্ঞাসা করি পরীক্ষা বারে বারে, রিঅ্যাকশন হেমোরেজ কেন হয়? বিকজ তুমি যখন দেখছো কখন রিঅ্যাকশন হেমোরেজ, আফটার অপারেশন উইদিন 24 আওয়ার্স, এটা হচ্ছে রিঅ্যাকশন হেমোরেজ। সেকেন্ড হেমোরেজ কখন বলবে? সেকেন্ড হেমোরেজ বলবো আফটার 24 আওয়ার্স আনটিল উন্ড হিলস। এটা কিন্তু একটা ক্লাসিক্যাল সেই সুন্দর একটা ডেফিনেশন সেকেন্ডারি হেমোরেজ, যে স্টার্টেড আফটার 24 আওয়ার্স আনটিল উন্ড হিলস, মানে ঘা না শুকানো পর্যন্ত। এটা ইউজুয়ালি 5 to 7 days এটা হতে পারে, বাট যে কোনো সময় হতে পারে। তাহলে প্রাইমারি রিঅ্যাকশন হেমোরেজ মেইনলি হয় ডিউ টু স্লিপিং অফ লিগাচার, রাইজ অফ ব্লাড প্রেশার ডিউরিং অ্যানেস্থেসিয়ার পরে, তারপরে ডিসলুশন অফ দ্য ব্লাড ক্লট, তারপরে fails to identify active blood vessel by the surgeon, fail to ligate the blood vessel by the surgeon, activation of the inactive blood vessel, এই কারণে রিঅ্যাকশন হেমোরেজ হতে পারে। এখন আমরা প্রশ্ন করি পরীক্ষায়, আচ্ছা বলো তো, তুমি অপারেশন থিয়েটারে পাশে বসে আছো, ইয়ার অন কল ডক্টর, ওয়ান পেশেন্ট স্টার্টেড রিঅ্যাকশন হেমোরেজ, তো তুমি কিভাবে বুঝবা, ক্লিনিক্যাল কিভাবে বুঝবে তার রিঅ্যাকশন হেমোরেজ হয়েছে? কারণ বলো স্যার, if the patient start reaction hemorrhage may be severe, revealed, may be concealed. Patient may come, patient may have a bleeding coming from the angle of the mouth, এটা দেখলে বুঝতে পারবো আমরা, or patient may have a repeated swallow, যদি দেখা যায় রক্তটা বাইরে আসছে না, ভিতরে জমতেছে, তখন সে রোগীটা কনসিয়াস রোগী বারবার গিলবে, so repeated swallowing. Patient, I will observe patient repeated swallowing, patients there may be noisy breathing, কড়কড়া শব্দ হবে, হ্যাঁ, গড়গড়া ডাক যেমন হয়, গুরু গুরু ডাকে দেওয়া, ফুটেছে কদম কাওয়া, সেই মেঘের গুরু গুরু গর্জনের মতো ভিতরে গুরু গুরু শব্দ হতে পারে। এছাড়া পেশেন্টের পালসটা র্যাপিড হতে পারে, থিন থ্রেড হতে পারে, আর ব্লাড প্রেশার যদি মাপো দেখবে ব্লাড প্রেশার ফল করতেছে। তাহলে এগুলো হচ্ছে তোমার দিস আর দ্য ফিচার্স অফ রিঅ্যাকশনারি হেমোরেজ। কি করবা? স্যার, ইন দিস সিচুয়েশন আই উইল স্ট্রেট away examine the patient's throat. If there's any blood clot, I will take the clot out and then press the bleeding point with the gauze piece soaked with adrenaline. Press it for 5 minutes or hydrogen peroxide, and then see how it goes. And then if it does not stop, then I will send blood for a group close mass. I will call expert anesthetist and the surgeon and bleeding, ligation of the bleeding vessel under GA. এখানে প্রশ্ন করি, সবাই তো আমরা জানি যে ব্লাড ক্লট হলে ব্লিডিং বন্ধ হয়ে যাবে, তুমি এখানে ক্লটটা রিমুভ করবে কেন? বলো স্যার, if there is any clot, it fails to contract. So আমরা যখন ক্লটটাকে ফালাই দেব, then there is a good contraction of the muscles that squeeze the blood vessel and blood usually stops. So that's why we will remove the blood clot. তাহলে এটা হয়ে গেল তোমার টনসিলেক্টমি সম্বন্ধে। এখন বলবো ঠিক আছে, তুমি বলো তো টনসিলেক্টমি কয়েকটা ইন্ডিকেশন বলো, কয়েকটা কন্ট্রা ইন্ডিকেশন বলো। তো ইন্ডিকেশন অফ টনসিলেক্টমির ভিতরে ক্লাসিক্যাল ইন্ডিকেশন হচ্ছে বিগ টনসিলস কজিং স্লিপ অ্যাপনিয়া, তার মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম যদি হয় সেক্ষেত্রে আমরা টনসিলেক্টমি করব। ইন অ্যাডিশন টু adenoid, in case of children, in case of adult, we will do tonsillectomy operation. As a part of the uvulopalatopharyngoplasty operation in sleep apnea patient, আমরা tonsillectomy করব। আমরা patient tonsillectomy করব যদি recurrent tonsillitis এর patient থাকে, recurrent attack of acute tonsillitis, 3 to 4 attacks or 5 attacks in a year for 2 or 3 years, তাহলে আমরা tonsillectomy করব। যদি দেখা যায় patient recurrent peritonsillar abscess হয় or quinsy হয়, তাহলে আমরা tonsillectomy operation করব। patient যদি ক্যান্সার হয় টনসিলে বা সাসপেক্টেড গ্রোথ যদি থাকে, তাহলে আমরা টনসিলেক্টমি অপারেশন করব। আচ্ছা, এখন আমাদের দেশের আরেকটা ইন্ডিকেশন আছে, সেটা হচ্ছে আমাদের দেশের জন্য বলছি, সেটা হচ্ছে মানিটারি ইন্ডিকেশন। মানিটারি ইন্ডিকেশন কি? টাকার জন্য টনসিলেক্টমি অপারেশন করে। একটা পেশেন্টের টনসিল শুধু বড়, নো কমপ্লেন্স, ডাক্তার বলে এটা আপনার অপারেশন করতে হবে, টনসিল অপারেশন না করলে ক্যান্সার হতে পারে, এইসব ভয় দেখায় পেশেন্টের ডিসিভ করে টাকা খায়। এই সমস্ত ডাক্তারদেরকে আমি বেশ করে ঘৃণা করি, এবং অনেক ডাক্তার আছে এইভাবে তারা টাকা কামাই করে, এটা হারাম, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেন বলছি? অ্যাডাল্ট পেশেন্টদের টনসিলেক্টমি অপারেশন করলে এত প্রবলেম হয়, পোস্ট টনসিলেক্টমি ফ্যারিঞ্জাইটিস নিয়ে আসে, সবসময় গলা ব্যথা করে, গলার জলে বার্নিং সেন্সেশন হয়, খাইতে পারে না। এই জন্য আমরা খুবই চিন্তা ভাবনা করে টনসিলেক্টমি অপারেশন করবো বা করি, যে সাধারণত যদি রিকারেন্ট টনসিলাইটিস হচ্ছে, হ্যাঁ তাহলে আমরা করবো, কিন্তু সামান্য টনসিল বড়, হয়তো বছরে একবার হয়েছে, কখনোই করতে যাবে না। অনেক ডাক্তার করে, অনেক ডিসিভ করে, ভয় দেখায়, কিছুই হয়নি, তার টনসিল বড়, এই টনসিল পচে গেছে, অপারেশন না করলে শেষ। তো এগুলো আসলে ঠিক না। আমি এই কথাটা কেন বলছি, খুব দুঃখ করে বলছি।
নাকের সেপ্টামটা সামান্য বাঁকা। আমি পারতপক্ষে তোমরা যারা আমাকে জানো, আমি জানি না তোমরা কতটুকু জন আমাকে চিনো জানো, আমি পারতপক্ষে মেডিকেল ট্রিটমেন্টের ভালো করার চেষ্টা করি। আমি কখনো সময় বলি না যে এখনই অপারেশন করতে হবে, এই করতে হবে, আমি কখনোই বলি না এটা। তাহলে আমি অপারেশন বন্যা বয়ে দিতে পারতাম, কিন্তু আমি তা করি না। যেটা আনতে লাগবে, হ্যাঁ লাগবে, সেটা করি। বাচ্চাদের টনসিলেক্টমি অপারেশন করি, বিকজ তাদের স্লিপ অ্যাপনিয়া নিয়ে আসতেছে, স্নরিং নাক ডাকতেছে, তাদের কানে পানি জমছে, ওইমিক আছে, মাইগ্রেন গ্রোমেট করেছি, টনসিলেক্টমি করি, অ্যাডমিট করি। কিন্তু এইভাবে আননেসেসারি টনসিলেক্টমি করি না। আমাদের অনেক বড় বড় সার্জন, আমাদের স্যার আছে, অনেকে এরকম করে। আল্লাহ পাক তাদেরকে অন্যভাবে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছে। খুব সরি বলতেছি, নাম বলতেছি না যেহেতু গিবত হবে না। তাদের এমন অসুখ দিচ্ছে, যা কামাইছে ওই টাকাগুলা ওই তার অসুখের পিছনে শেষ করে দিয়ে মরে গেছে। এই জন্য সাবধান তোমরা, তোমাদের বলতেছি অ্যাজ এ টিচার হিসেবে এটা একটা লেসন থাকবে সারা জীবনের জন্য, যে কখনো কোনো আনইথিক্যাল কাজ করবে না। আজকে আমার একটা রুগী কাছে, একজন বিখ্যাত হ্যাপাটোলজিস্টের কাছে, সে 35,000 টাকা টেস্ট দিচ্ছে, এবং আমি জানি সে একটা টেস্টের দরকার নেই, সবগুলো টেস্টের রিপোর্ট আসবে নর্মাল, কিন্তু সে 35,000 টাকার টেস্ট দিচ্ছে। আমি বললাম ওই ডাক্তারকে আমি মানে কি বলবো, আর আমার টিচার কিন্তু বিখ্যাত, হারাম খাচ্ছে, হারাম। তুমি বলো 35,000 টাকা টেস্ট দিচ্ছে। এই জন্য বলে আননেসেসারি ইনভেস্টমেন্ট আমরা করবো না, আমরা সৎ পথে থাকবো। আমরা একটা হিউম্যান, আমরা ডাক্তার হবো মানুষকে সেবা দেওয়ার জন্য, তার বিনিময়ে আমাদের কাছে টাকা আসবে, আমরা অনেক বড় লোক হবো। আমাদের স্যাররা দেখছে তাদের বাড়ি গাড়ি খুবই কম, আর আমাদের কাছে অনেক বাড়ি গাড়ি হয়েছে, আমাদের ছাত্র আরো বাড়ি গাড়ি হচ্ছে। 2 দিন আগে পাস করছে, দেখছে যে বা পাজরনে ঘুরতেছে। কি অদ্ভুত ব্যাপার, কোন পথে তো ইনকাম হচ্ছে, বোঝা উচিত। আমি আজকে ইমোশনাল হয়ে গেছি, বিকজ ওই মানে আমার ওই রুগীটা আমাকে ফোন করে কাঁদ দিচ্ছে, স্যার আমি গরিব মানুষ, আমি কেমন 35,000 টাকার একটা টেস্ট করবো। এই জন্য আমি খুব আজকে পাগল হয়ে গেছি এই সমস্ত থেকে। এত অনিয়ম দেশে আমাদের, সেম। আচ্ছা, তাহলে এবার চলে আসি আবার সেই আমাদের টপিকসে, কিন্তু এই কথাগুলো সারা জীবন মনে রাখবা। পেরিটোনসিয়াল অ্যাবসেস সম্বন্ধে জিজ্ঞাসা করে পরীক্ষা, খুবই আমরা পরীক্ষা জিজ্ঞাসা করি যে পেরিটোনসিয়াল অ্যাবসেস, আমরা বলি ডিফাইন পেরিটোনসিয়াল অ্যাবসেস, এটা খুবই জিজ্ঞাসা করে পরীক্ষায়। সো ডিফাইন অ্যাজ অ্যাকুমুলেশন অফ পাস ইন পেরিটোনসিয়াল স্পেস between tonsillar capsule and supraconstructal muscular phalanx. এটা হচ্ছে পেরিটোনসিয়াল অ্যাবসেস। সো accumulation of pus in peritonsillar space between tonsillar capsule and supraconstructal muscular phalanx, এটা হচ্ছে পেরিটোনসিয়াল অ্যাবসেস। এন্ড এটা কিভাবে বুঝবে, tonsillar কিভাবে ডিফারেন্সিয়েট করবে? স্যার, পেরিটোনসিয়াল অ্যাবসেস ইজ ইউনিল্যাটারাল, একদিকে হবে। আমরা পরীক্ষা জিজ্ঞাসা করি হবে, সাপোজ এ পেশেন্ট হ্যাজ গট sudden severe pain in one side of the neck with referred pain also to the ear and trismus, difficult in eating and drinking one side. What is your diagnosis? তাহলে আমরা যখনই বলবো এক সাইডে ব্যথা হচ্ছে, তখন ধরে রাখবে যে কুইন্সি অর পেরিটোনসিয়াল অ্যাবসেস। এখন আমি বলবো আরেকটা প্রশ্ন করি আমরা পরীক্ষা শান্ত। আচ্ছা বলো তো, একটা পেশেন্টের অ্যাকুট টনসিলাইটিস আছে, আরেকটা পেশেন্টের পেরিটোনসিয়াল অ্যাবসেস আছে। সো আমি একটা কোশ্চেন করবো রোগীকে, করে আমি বুঝতে পারবো যে দিস ইজ অ্যাকুট টনসিলাইটিস এন্ড দিস ইজ পেরিটোনসিয়াল অ্যাবসেস। তাহলে সেই কোশ্চেনটা কি? আনসার হচ্ছে, স্যার আই উইল আস্ক which side you have pain. Do you have pain on both sides? If it's both sides, that is acute tonsillitis. If the patient's pain is one side, this is peritonsillar abscess. So একটা কমপ্লেন দিয়ে আমি বুঝতাম। এখন পেরিটোনসিয়াল অ্যাবসেস কিভাবে চিকিৎসা দেবা? So incisional drainage without anesthesia, patient is upright position, আমরা ম্যাক্সিমাম বালজিং পয়েন্টে আমরা স্প্রে দিব, জাইলোগ্রাম স্প্রে দেওয়ার পরে আমরা ড্রেন করব, অথবা ড্রেনিং পয়েন্ট আছে একটা, যে between the base of the uvula and third molar tooth, in between this area slightly laterally আমরা স্ট্যাপ করে আমরা ড্রেন করব পেরিটোনসিয়াল অ্যাবসেস। পেরিটোনসিয়াল অ্যাবসেস যদি সিঙ্গল টাইম হয় তাহলে কিন্তু আর অপারেশনের দরকার নাই। আমরা আগে পড়তাম যে সিঙ্গল অ্যাটাক অফ পেরিটোনসিয়াল অ্যাবসেস ইজ অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ টনসিলেক্টমি অপারেশন। এখন কিন্তু তা বলি না, এখন বলি যে পেরিটোনসিয়াল যদি একবার হয় বাট উইদাউট এনি প্রিভিয়াস হিস্ট্রি অফ টনসিলাইটিস, তাহলে কিছু করার দরকার নাই। বাট সিঙ্গল অ্যাটাক অফ পেরিটোনসিয়াল অ্যাবসেস উইথ প্রিভিয়াস হিস্ট্রি অফ রিকারেন্ট টনসিলাইটিস অর রিকারেন্ট পেরিটোনসিয়াল অ্যাবসেস যদি থাকে, দেন উই ক্যান গো ফর টনসিলেক্টমি অপারেশন। তাহলে টনসিলেক্টমি অপারেশন ইন্ডিকেশন আরেকটা হচ্ছে পেরিটোনসিয়াল অ্যাবসেস, সিঙ্গল অ্যাটাক না, সিঙ্গল অ্যাটাক উইথ প্রিভিয়াস হিস্ট্রি অফ রিকারেন্ট টনসিলাইটিস অর রিকারেন্ট পেরিটোনসিয়াল অ্যাবসেস, তাহলে আমরা টনসিলেক্টমি করব। আচ্ছা, তাহলে আমরা এই সমস্ত সবকিছু কিন্তু এইতে আমরা টনসিল সম্বন্ধে বিশাল বিশাল আমরা সবগুলোই টপিকস আমরা টাচ করলাম, এবং পরীক্ষাটা কিন্তু টনসিল দিয়ে শুরু হবে, টনসিল দিয়ে শেষ হবে।
দি টনসিল অ্যান্ড নিউ টনসিল। আমরা ইএনটির আমার ফ্রেন্ডগুলা আমাদেরকে বলে, আমার ডিএমসির যারা আমার ক্লাসমেট আছে K38 ব্যাচের, আমাকে বলে যে ও হো মতিন বগুড়ার টনসিল তো নাই, সব শেষ হয়ে গেছে, বা রাজশাহী ছিলাম বলে রাজশাহী টনসিল নাই, এটা যোগ করে আর কি। বেসিক্যালি টনসিল অপারেশন কিন্তু আমি খুব বিশেষ করে কম করি। আমাদের তো যদিও টনসিলেক্টমি ইজ এ কমনেস্ট অপারেশন, কিন্তু এরপর আমাদের অনেক কাজ করতে হয়, তাই না? আমাদের হেড নেক করতে হয়, আমাদের ফেস করতে হয়, আমাকে মাইক্রো সার্জারি করতে হয়, আমাকে মাইক্রো ল্যাঞ্জেশন, কত রকম কাজ আছে। শুধু টনসিল না পড়ে থাকলে চলবে? কিন্তু ওরা যোগ করে বলে এটা যে তোমার তো টনসিল সবকিছু আমি শেষ করে দিয়ে আসছি বগুড়ায় অথবা রাজশাহীতে। তো এনিওয়ে এটা যোগ করলাম একটু। এরপরে নেক্সট ফেজ ইনফেকশনে আমরা জিজ্ঞাসা করি কি, সেটা যে অ্যাকুট রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেসটা আমরা পরীক্ষার সময় এইভাবে জিজ্ঞাসা করি যে সাপোজ এ 5 years old child presents with sudden onset of severe pain in throat, difficulty in deglutation, dribbling of saliva, and respiratory distress or stridor, তাহলে এই ক্ষেত্রে তোমার হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? তাহলে একটা চিলড্রেনের স্ট্রাইডর হচ্ছে এবং জ্বর আছে, হাই রাইজ অফ টেম্পারেচার, তাহলে প্যারেশিয়াল স্ট্রাইডরের কারণটা জিজ্ঞাসা করবে। এই ক্ষেত্রে তুমি বলতে পারো অ্যাকুট রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেস, আরেকটা ডায়াগনোসিস আসতে পারে অ্যাকুট এপিগ্লোটাইটিস। দুটো ডায়াগনোসিস আসতে পারে, অ্যাকুট রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেস আর অ্যাকুট এপিগ্লোটাইটিস। তাহলে অ্যাকুট রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেস সম্বন্ধে আমরা এইভাবে জিজ্ঞাসা করি, অথবা অ্যাকুট রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেস সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে তোমাদের অস্পিতে আমরা একটা এক্সরে দিব, এক্সরে সফট টিস্যু নেক ল্যাটারাল ভিউ, ওখানে রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেসের ফিচার থাকবে, যেমন showing increased prevertebral soft tissue shadow, vertebral column is straight or concavative forwards, there is air and fluid level, and air column is pushed forwards. By my diagnosis acute retrofencial abscess. তাহলে এইভাবে আমরা পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারি। আর chronic retrofencial abscessটা আমরা কিভাবে বুঝবো এখান থেকে? স্যার ইন কেসে chronic retrofencial abscess এক্সরে করলে আমরা দেখবো যে there may be bony erosion or collapse of the vertebral column because it is due to tuberculosis, এটা জিজ্ঞাসা করি। অ্যাকুট রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেস ইনফেকশন বাট ক্রনিকটা টিউবারকুলোসিস দেয়া। তো এই পয়েন্টগুলো তোমাদের পরীক্ষার সময় জানা দরকার। অ্যাকুট রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেস আমরা ড্রেন করব কিভাবে? স্যার আমরা ড্রেন করব, আমরা পেশেন্ট কিপ ইন সুপাইন পজিশন উইথ হেড ডাউন, এন্ড পরে আমরা মাউথ ইজ ওপেন বাই বডিজ মাউথ গ্যাপ, উই স্প্রে দ্য থ্রোট and we put a knife over the maximum bulging point, and we have a good sucker, we'll suck the pus, and then we immediately place the patient in lateral position and neck or head down position so that there is no aspiration. তাহলে কি করলাম? মুখটা খুললাম, সুপাইন পজিশন রাখলাম, হেড এক্সটেনশন থাকলো, এরপর ম্যাক্সিমাম বালজিং পয়েন্ট আমরা স্ট্যাপ করলাম, করার পরে সাকার আছে, সাকার দিয়ে সাকশন করলাম পাসগুলোকে, এরপরে ইমিডিয়েটলি রোগীর পজিশনটাকে ল্যাটারাল পজিশন এন্ড হেড ডাউন পজিশন করলাম। এইভাবে আমরা অ্যাকুট রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেস ড্রেন করব। এরপর আমরা উইল গিভ অ্যান্টিবায়োটিক, ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক। মনে রাখবে নেক্সট ফেজ ইনফেকশনে দুটো অ্যান্টিবায়োটিক মনে রাখবে। তোমার ইএনটিতে কোনো অ্যান্টিবায়োটিক যদি তোমাদের মুখস্থ না থাকে তাহলে একটা অ্যান্টিবায়োটিক মনে রাখবা, সেটা হচ্ছে কোয়ামেক্সিক্লাব, দ্যাট মিনস অগমেন্টিন অ্যামোক্সিলিন উইথ ক্লারোনিক অ্যাসিড। আমার মনে আছে আমি যখন ডিওলো পরীক্ষা দিই লন্ডনে, ইট ওয়াজ 1995 নভেম্বর, আমি ডিওলো লন্ডন থেকে পাস করেছি, তখন আমার এই রিটেন পেপারের ভিতরে এই কোয়ামেক্সিক্লাব একটা শর্ট নোট ছিল। পরে বুঝলাম যখন আমি ইংল্যান্ডে কাজ করতাম, দেখলাম যে আমাদের পুরো ইএনটি রেঞ্জে আমরা যত বড় অপারেশন করি না কেন, আমরা হেড নেক করি যাই করি না কেন, আমরা অ্যান্টিবায়োটিক লিখতাম দুইটা, একটা আইভি অ্যান্টিবায়োটিক সেটা কোয়ামেক্সিক্লাব আর তার সঙ্গে ফ্লাজিল। তাহলে নেক্সট ফেজ ইনফেকশন হলে আমরা তার সঙ্গে ফ্লাজিল দেবো। এই যে আমি আমার ক্লাসের ছেলেপেলেদের বলি, আমি যখন বগুড়ায় ছিলাম লেকচার নিতাম, আমি যখন রাশিদে ছিলাম লেকচার নিতাম, আমি যখন ঢাকা মেডিকেলে ছিলাম লেকচার নিতাম, আমি যখন আমার সৈয়দ সরাদের লেকচার নিই, আমি ছাত্রদের বলি তোমাদের কোনো অ্যান্টিবায়োটিক যদি মুখস্থ না থাকে, মনে না পড়ে, তাহলে একটা অ্যান্টিবায়োটিক মনে রাখবে কোয়ামেক্সিক্লাব। পরীক্ষার সময় লিখে দাও, তার ডোজটা লিখে দাও, 625 মিলিগ্রাম or 375 মিলিগ্রাম TDS ইন কেস অফ অ্যাডাল্ট পেশেন্ট। বাচ্চাদের ক্ষেত্রে আমার সিরাপ আছে। আর যদি দেখা যায় যে অ্যানোডিক ইনফেকশন সাসপেক্ট করো, যেমন সিভিয়ার অ্যাকুট ইনফেকশন, নেক্সট ফেজ ইনফেকশন, লার্ডিক্স অ্যাঞ্জিনা, অ্যাবসেস, সেক্ষেত্রে তুমি অবশ্যই ফ্লাজিল বা মেট্রোনিডাজল অ্যাড করবা। বাস, এটা হয়ে গেল। তারপরে লার্ডিক্স অ্যাঞ্জিনা সম্বন্ধে আমরা জিজ্ঞাসা করি যে একটা পেশেন্টের, ধরো একটা পেশেন্টের এরকম ডেন্টাল ইনফেকশন ছিল, সেখান থেকে পেশেন্ট সাডেনলি ডেভেলপস এ severe swelling in the submental region, swelling, patient have a trismus, মুখ হা করতে পারতেছে না, slight temperature or high temperature, এরপরে তোমার sometimes respiratory distress হতে পারে, stridor হতে পারে, because lateral angina is the cause of parietal stridor in children. তাহলে কি হবে তোমার ডায়াগনোসিস? ওই যে একটা ক্লু দিলাম, ডেন্টাল ইনফেকশন একটা ক্লু, তাহলে তোমাদের হলো লার্ডিক্স অ্যাঞ্জিনা। আমি 2010 সম্ভবত 2010 I visited Cairo, actually I visited Egypt,
in different places, Alexandria, Aswan, Luxor, কায়রো। তো ওখানে কায়রো মিউজিয়ামে যখন আমি ভিজিট করছিলাম তখন ওখানে দেখলাম অনেকগুলো মমি রাখছে, ফারাও মমিগুলো রাখছে, এবং ওইখানে লেখা আছে মেনি ফারাও কিং অ্যান্ড কুইন্স আর কিল্ড ফ্রম ডেন্টাল ইনফেকশন। তো ওই 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 কোডটা আমি আমার নতুন এডিশন বইতে লিখছি, ওটা যখন আমি লার্ডি সেঞ্জার লিখছি যে এই ফারাও কিং কুইন অনেকে লার্ডি সেঞ্জার নিয়ে তারা মারা গেছে। কিন্তু ওই যুগে তখন অত অ্যান্টিসেপটিক কিছু ছিল না, তারা হয়তো দাঁত ব্রাশ করতো কিনা আদৌ আমি জানি না, তারা দাঁত ব্রাশ করতো কিনা বা মুখে হয়তো দুর্গন্ধ হতো, এবং অনেক তারা ফারাও কিং কুইন মারা গেছে এই লার্ডি সেঞ্জারেতে। এনিওয়ে, তো লার্ডি সেঞ্জারে এরকম ফিচার্স যে একটা ব্রাউনি সোয়েলিং থাকবে, সাবমেন্টাল সোয়েলিং, যখন তুমি দেখবা ভেরি টেন্স অ্যান্ড টেন্ডার সোয়েলিং থাকবে, এটা লার্ডি সেঞ্জার। এটা আমরা ক্লাসিক্যালি আমরা কি করব, আমরা ক্লাসিক্যালি একটা পেশেন্টের ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক দেবো, সেপ্ট্রাক্সিন দিতে পারি অথবা কোয়ামেক্সিক্লাব, তার সঙ্গে ফ্লাজেল দিব, এবং ইনজেকশন ড্রেনেজ শুড বি ডিলেড, যতটুকু না পারা যায় আইভি অ্যান্টিবায়োটিক দিলে গ্রাজুয়ালি এটা কমে যায়। যদি কোথাও লোকালাইজ অ্যাবসেস হয়ে যায় তখন আমরা ফসফেট ইনজেকশন দিয়ে মাইলোয়েড মাসেল স্প্লিট করে আমরা ড্রেন করবো এটাকে, লার্ডি সেঞ্জারকে। আদারওয়াইজ আমরা ড্রেন করবো না। এরপর ডেন্টাল ইনফেকশন থাকলে আমার ডেন্টালের ট্রিটমেন্টটা পরে উইল ডু ইট লেটার। হ্যাঁ, এটা লার্ডি সেঞ্জার। আপনার কি থাকে, লার্ডি সেঞ্জার শর্ট নোট থাকে। লার্ডি সেঞ্জার is a submental cellulitis or is a cellulitis of the submental space and submandibular space. লার্ডি সেঞ্জার মেইনলি আসে তোমার ডেন্টাল ইনফেকশন থেকে। তো এটা আমাদের শর্ট নোট থাকতে পারে, তোমরা অ্যান্টিবায়োটিক দিবে। পেশেন্ট কমপ্লেন বললাম যে সোয়েলিং থাকবে সাবমেন্টাল সাবম্যান্ডিবুলার রিজনে, ভেরি হার্ড সোয়েলিং থাকবে, ফ্রন্ট সোয়েলিং থাকবে, টিসমাস থাকবে, টেম্পারেচার থাকবে, পেইন থাকবে। হ্যাঁ, ওকে। আমার মনে হয় অনেক টপিকস পড়ালাম, মাঝখানে আবার একটু ইমোশনালি অন্য কথা বলে ফেলছি তোমাদেরকে। এটা আসলে আমার মনের ভিতর থেকে বলছি, খুব কষ্ট পাই এই জন্য বলছিলাম, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এরপরে ইসোফেগাস সম্বন্ধে আমার আজকে ওদের টাইম বেশি নাই, আর 5 মিনিট আছে। এরপরে এই লেকচারগুলো কন্টিনিউ হবে, আমি তোমাদের বলি। এরপরে ইনশাল্লাহ পরের টিউজডেতে আমি আমার মনে হয় ইসোফেগাস, ল্যারিংস এবং হেড নেক, ইসোফেগাস, ল্যারিংস এবং হেড নেক যদি আমরা একটা ইয়েতে পড়াতে পারি মনে হয় খুব ডিফিকাল্ট হবে। আর তার অনেকগুলো চ্যাপ্টার, তো জানি না কি করব। আজকে তো আর টাইম বেশি নাই, 5 মিনিট আছে, এখন কি করব বলো? সে আজকে কিছু পড়াবো না এখানে ক্ষান্ত দিয়ে দেবো? আচ্ছা, ইসোফেগাসের আমরা যেটা জিজ্ঞাসা করি অ্যানাটমি অফ ইসোফেগাস, আমরা সঙ্গে পরীক্ষায় জিজ্ঞাসা করি না, তবে বলতে পারি যে ইসোফেগাসের লেন্থটা বলো তো। ইসোফেগাসের লেন্থ হচ্ছে কত? 25 সেন্টিমিটার। হ্যাঁ, ইসোফেগাস লেন্থ। ইসোফেগাস সাধারণত 3 ভাগে ভাগ করা হয় না? কি কি ভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে সার্ভাইকাল ইসোফেগাস, তারপর থ্রসিক ইসোফেগাস আর অ্যাবডোমিনাল ইসোফেগাস। হ্যাঁ, তো ইসোফেগাস সাধারণত এটা তোমার আমরা ইয়ে করি, এখানে ইসোফেগাসে কয়টা কনস্ট্রিকশন আছে এটা আমরা জিজ্ঞাসা করি, যে বিগিনিং অফ দ্য যখন শুরু হয় তখন কনস্ট্রিকশন, when it's closed by the left principal bronchus, যখন it's closed by the arch of the aorta, and when it's closed by the pierce the diaphragm। তো এই যে কয়েকটা চারটে কনস্ট্রিকশন থাকে, এগুলো আমরা অনেক সময় জিজ্ঞাসা করি, খুব করি না আসলে, তেমন কিছু করি না। ইসোফেগাসের ব্লাড সাপ্লাই বা নার্ভ সাপ্লাই এগুলো আমরা সাধারণত জিজ্ঞাসা করি না, এমবিবিএস লেভেলে আমাদের দিকে তেমন দরকার নেই। তো বা যেটা দরকার সেটা হচ্ছে কমন কোশ্চেন পরীক্ষার সময়, ভাইবার সময়, সেটা হচ্ছে ডিসফেজিয়া। ডিসফেজিয়া আসলে what does it mean? Dysphagia is defined as difficult in swallowing. Difficult in swallowing is called dysphagia. So dysphagia, আমরা what are the different causes of dysphagia এইভাবে বলতে পারি, অথবা পরীক্ষা জিজ্ঞাসা করতে পারি tell me 5 esophageal causes of dysphagia, মানে শুধু esophageal cause of dysphagia আমরা জিজ্ঞাসা করতে পারি। তো dysphagia যেহেতু difficult in swallowing, any damn lesion, you know, from oral cavity down to the esophagus, যে কোনো ড্যাম লিশন মানে কি, ধরো একটা পেইনফুল কন্ডিশন, ইভেন অ্যাপটাস আলসার, মুখের মধ্যে একটা অ্যাপটাস আলসার হয়েছে, টাং বেজ একটা অ্যাপটাস আলসার হয়েছে, ক্যান্সার টাং বেজ, ওরাল ক্যাভিটি ক্যান্সার, বাক্কাল ক্যাভিটি ক্যান্সার, এখানে যদি ক্যান্সার থাকে, হাইপোফ্যারেঞ্জিয়াল ক্যান্সার, দেখবে যে তুমি খাইতে গেলে তোমার খাবার আটকে যাচ্ছে, খাবারটা ইভেন অ্যাকুট টনসিলাইটিস, অ্যাকুট ফ্যারেঞ্জাইটিস, পেরিটনসিলার অ্যাবসেস, হ্যাঁ, প্যারাফ্যারেঞ্জিয়াল অ্যাবসেস, এগুলোতে কিন্তু ডিসফেজিয়া হয়। তো এগুলো তো এক্সট্রা ইসোফেজিয়াল কজ। আর ইসোফেজিয়াল ডিসফেজিয়া যদি আমরা 5টা কারণ বলো বা 6টা কারণ বলো, কি কি বলবা? তখন থিঙ্ক অফ ইসোফেগাস। তো
তখন তুমি বলতে পারো ওইভাবে ট্র্যাডিশনালি কজ ইন দ্য ওয়াল, কজ ইন দ্য লুমেন, হ্যাঁ, এইভাবে আউটসাইড কজ। কিন্তু এগুলো এত কিছু না বলে তুমি কয়েকটা কারণ নাম বলে দাও, যেমন সিম্পলি ফরেন বডি ইন এসোফেগাস, দেন esophageal stricture cause the dysphagia, then carcinoma of the esophagus, number 3, number 4, Plummer-Vinson syndrome, number 5, pharyngeal pulse, eclasia তো এই কারণে আমাদের ডিসফেজিয়া হয়। তো আজকে আমার হয় আজকে এখানে ড্রপ করে দিই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি ইসোফেগাস অ্যান্ড ল্যারিংস এটা পড়াবো, আর এর পরের ক্লাসে আমি হেড নেক পড়াবো। হেড নেক মানে মেনলি থাইরয়েড বা নেক সোয়েলিং, মিড লাইন, ল্যাটারাল নেক সোয়েলিং, যেগুলো পরীক্ষা আমরা খুবই জিজ্ঞাসা করি। তাহলে আগামী ক্লাসে হবে ইনশাল্লাহ ইসোফেগাস অ্যান্ড ল্যারিংস, এর পরের ক্লাসে হবে হেড নেক। তারপরে আমার মোটামুটি আমার এই যে আমি যে মিশনটা শুরু করেছিলাম, যে স্টার্টিং ফ্রম অসপিতে শুরু করেছিলাম, ইনস্ট্রুমেন্ট, এক্সরে, স্পেসিমেন, এরপরে ভাইভা কোয়েশ্চেন্স, এগুলো দেওয়ার পরে আমার মনে হয় আর তেমন কোনো আমাকে লাগবে না, বিকজ আমি দেখছি এখানে যারা লেকচার নিচ্ছেন, আমাদের মনে হয় এখানে মহিউদ্দিন ভাই লেকচার নিচ্ছেন, আমাদের ডিএমসির আমার 4 ব্যাচ সিনিয়র, তারপরে খুশিল মজুমদার বোধহয় লেকচার নিচ্ছেন। তো সুতরাং লেকচার ওনারা নিচ্ছেন, সেখানে আমার আর তেমন কিছু আর তোমাদের দেওয়ার থাকবে না। তার কারণ ভাইভার সময় কিন্তু আমি প্রত্যেকটা অফিসে আমি রিটেন্ডে কি হয় না হয় সবকিছু করে আমি তোমাদেরকে ডিসকাস করি। তেমন আর কিছু লাগবে না, আশা করি এতেই তোমাদের হয়ে যাবে। আর তোমরা একটু পড়াশোনা করো, তোমার যে লেকচারগুলো দিয়ে শোনো, বইটা পড়ো, দেখবে পরীক্ষাটা খুবই সুন্দর হবে এবং তোমরা প্রত্যেকে অনার্স মার্ক পাবে। তোমাদের প্রত্যেকে অনার্স মার্ক পাবে যদি এটা ফলো করো না। আমি যেগুলো বললাম, যে অস্তিত্বে পড়াশোনা করাচ্ছি, তারপর যে ভাইভাগুলো বললাম, ভাইভার সঙ্গে রিটেন কোশ্চেনগুলো আমি বলে দিই। এভাবে যদি তোমরা একটু লেকচারগুলো দেখো, পরীক্ষা আগে একটু যদি দেখো, এইগুলো শোনো, এগুলো বই পড়তে হবে না, যেগুলো একবার গল্পের মতো শোনা যাবে, পরীক্ষার সময় জায়গায় খুব ভালো করবে আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।